স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টেস্ট আর ওয়ানডে সিরিজ হারার পর এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার ক্যান্ডিতে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। শর্টার ফরম্যাটে লঙ্কানদের মোকাবেলায় স্কোয়াডে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন নাম, যাদের নিয়ে ক্যাপ্টেন লিটন দাস দিয়েছেন লড়াইয়ের আভাস। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। কিছুক্ষণ পর আমরা আপনাদেরকে এই প্রতিবেদনটা আশা করি দেখাতে পারবো। ব্যাটসম্যানরা 50 ওভার খেলতে পারছে না, কি কারণে এমন ব্যর্থতা? চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু বলছেন তাদের হাতে বিকল্পের অভাব, তবু সামনে বেশ কিছু পরিবর্তন আনবে সিলেকশন প্যানেল। এদিকে দলের ব্যাটিং এর উন্নতির জন্য একজন স্পেশালিস্ট কোচ খুঁজছে বিসিবি। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। আচ্ছা, লিটন দাসকে উনি দুটো অলরেডি করে ফেলেছেন, উনি একটা জায়গাতে আটকে আছেন। আই থিঙ্ক লেটস লুক ফরওয়ার্ড। এটা আপনি কথাটা তো ঘুরাচ্ছেন, কথাটা আপনি কথা প্যাচারতি কথা বলছেন। দলের সঙ্গে না, একটু আগে ভাগে এসেই প্রেস বক্সে বসে সাংবাদিকদের সঙ্গে লঙ্কানদের প্র্যাকটিসে চোখ চিফ সিলেক্টরের। কিছুক্ষণ আগে ওই গণমাধ্যম কর্মীদের প্রশ্নেই মেজাজ হারিয়েছেন। টিমের ব্যর্থতায় সবার আগে সমালোচনার তীরটা তেড়ে আসে সিলেকশন প্যানেলের দিকে। বাজে একটা সিরিজ হারের পর একের পর এক প্রশ্নে গাজী আশরাফ স্বাভাবিকভাবেই কিছুটা মেজাজ হারিয়েছেন, আবার নিজেকে সামলেও নিয়েছেন। ওয়ানডে সিরিজটা শেষ হয়েছে, কিন্তু রেশটা রয়ে গেছে, পোস্টমর্টেম চলছে। চিফ সিলেক্টর ঠিক কি ভাবছে? আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। বাট দুই একটা অপশন যে আগামীতে আমরা যাব না তা নয়। আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে, যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে। যেটা মানে ধারাবাহিকতা প্রসঙ্গে আমাকে আবারও টেনে আনতে হচ্ছে যে শ্রীলঙ্কার 3টা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস ফেলে দিল, ডিপ পর্যন্ত ব্যাটিং করলো, আরেকটাতে 50 করলো গতকাল। ঠিক একইভাবে কিন্তু কুশল মেন্ডিস একই কাজ করে গেছেন। সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন, আরেকদিন হয়তো ইমন রান করছেন, আরেকদিন হয়তো তহিদ হৃদয় রান করছেন, কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা 50 রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি। কালকেও একটা সুযোগ ছিল, কিন্তু আমাদের লাস্ট উইকেটে আরেকটু লড়াইটা আরেকটু বাড়ানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। ফর্ম না থাকার পরও ওয়ানডে দলে লিটনের অন্তর্ভুক্তি, একটা ম্যাচ খেলিয়ে আবার ছিটকে দেয়া একাদশ থেকে এক লিটনের ব্যর্থতাতেই সিলেকশন প্যানেল অস্থির। সব দায় তাই নিজেদের কাঁধেই নিলেন গাজী আশরাফ হোসেন। ক্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না, কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সেরও একটা ইস্যু থাকে। সো কনফিডেন্স উপরে লিটন দাস বহুদিন ধরে, প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন। হি ইজ এ স্টিল, আমরা মনে করি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের। বাট খারাপ সময় যাচ্ছে এবং অনেক বেশি ধরনের খারাপ সময় তার যাচ্ছে। এটা বলতে পারেন যে এই দায়টা আমরাই নিতে চাই। নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করেই আমরা তাকে নিয়েছি এবং এই দলে নিয়েছি এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নিয়েছি। দলের ব্যাটিং ভুগিয়েছে পুরো ওয়ানডে সিরিজে। 3 ম্যাচের একটাতেও টাইগাররা 50 ওভার ব্যাট করতে পারেনি। দলে কোনো স্পেশালিস্ট ব্যাটিং কোচ নেই। কিভাবে হবে উন্নতি? আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা দেখছেন। আমি যতটুকু জানি যে তারাও একটা খুব ভালো মানের ব্যাটিং কোচ খুঁজছেন, যিনি নাকি লম্বা সময় অ্যাভেলেবেল থাকতে পারবেন দলের সঙ্গে। ব্যাটসম্যানদের রোগ সারাতে বিসিবি ডাক্তার আনার কথা ভাবছে, কিন্তু সবার আগে মনের রোগটা সারাতে হবে। বড় মঞ্চে বড় মন নিয়ে খেলতে হবে। ভুলে গেলে চলবে না, ক্রিকেটটা মেন্টাল গেম। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটায় কাল পাল্লেকেলেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ক্যান্ডি থেকে নায়ান বিন জসিমের পাঠানো প্রিভিউ রিপোর্ট। আগের রাতেই এই ভেন্যুতে বাজে একটা হার। ঠিক টি-20 সিরিজ শুরুর আগের দিন এই ভেন্যুতেই টি-20 দল যখন প্র্যাকটিস করতে এসেছে, তখন পুরো মাঠে যেন একটা থমথমে অবস্থা। ক্যাপ্টেন লিটন কুমার দাস মাঠে এসেছেন, কিন্তু একটা বারের জন্য তাকে মাঠে দেখা যায়নি, নেটে দেখা যায়নি, কিংবা একটা টিমকে গোল হয়ে যে ধরনের প্ল্যানিং করার বিষয় আমরা দেখে থাকি ম্যাচের আগের দিন, সেটাও কিন্তু আমরা আসলে দেখিনি।
বাংলাদেশের যিনি হেড কোচ আছেন ফিল সিমন্স, তাকে কিছুটা বিরক্ত মনে হয়েছে টিম প্র্যাকটিসের সময়। শরীফুল এবং নাসুম আহমেদকে কিছু একটা বলে শাসাচ্ছিলেন, খুব সম্ভবত ড্রেসিং রুমে পাঠিয়েছেন। পুরো দলের যেই অবস্থাটা, তাতে করে বলাই যায় বাংলাদেশ টি-20 সিরিজ শুরুর আগে অন্তত মানসিকভাবে খুব ভালো একটা অবস্থায় নেই। ক্যাপ্টেন লিটন কুমার দাস আসলে টি-20 সিরিজটা নিয়ে কি ভাবছেন? বাংলাদেশ কেমন ক্রিকেট খেলবে যখন কিনা ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে ভরাডুবি হয়েছে সবশেষ দুটো সিরিজে? ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার, বাদ বাকিটা দেখা যাক। না, টি-20 সিরিজের জায়গায় আছে, ডিফারেন্ট ফর্মেট। টেস্ট আলাদা একটা ফর্মেট, ওয়ানডে আলাদা একটা ফর্মেট, টি-20 আলাদা ফর্মেট। সো সবাই জানি আমরা এই ফর্মেটে কীভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করবো। ক্রিকেটটা মেন্টাল গেম, তাই মানসিকভাবে শক্ত করাটা বাংলাদেশ দলকে এই মুহূর্তে খুব বেশি জরুরি। তাই কোচিং স্টাফের প্রত্যেকটা সদস্যকে দেখা গেছে মানসিক ডাক্তার হয়ে যেতে। আমরা দেখেছি শন্টেটকে, সাইফুদ্দিনকে বোঝাচ্ছেন যে মাথা দিয়ে বল করো। অন্যদিকে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে দেখা গেছে নাসুম আহমেদকে ঠিক একই পরামর্শ, একই টোটকা দিতে বলছিলেন, মাথা খাটিয়ে বলটা করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে জেতাটা খুব একটা সহজ হবে না, অন্তত যখন এই ফরম্যাটে বাংলাদেশ বাজে অবস্থায় আছে আর ঘরের মাঠে শ্রীলঙ্কা অনেক বিপজ্জনক দল হবে। ব্যাট হাতে ক্যাপ্টেন লিটন কুমার দাসের অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো নয়। ফর্মে নেই, ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। ঠিক টি-20 সিরিজে কি সেই প্রভাবটা পড়বে? আমার মনে হয় না। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি। যখন টেস্ট ফর্মেট খেলেছি, টেস্টের মতন খেলার চেষ্টা করেছি। ওয়ানডে ফর্মেটে তারা আমাকে সুযোগ দিয়েছিল, আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো, আবার পারফর্ম করবো, দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন, অবশ্যই আমাকে সুযোগ দেবে। টি-20 ফর্মেটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। ম্যাচের আগের দিন পুরো দল প্র্যাকটিসে আসেনি, মাত্র 6 জন ক্রিকেটার এসেছেন, বাকিরা হোটেলেই সময় কাটিয়েছেন। যেহেতু আগের রাতেই ওয়ানডে ম্যাচ খেলেছেন মেহেদী হাসান মিরাজ কিংবা তাসকিন আহমেদরা, তাদের বিশ্রাম ছিল। তবে ম্যাচে নামার আগে নিঃসন্দেহে টি-20 ছকটা সবাই মাথায় নিয়ে নিচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ যেই ম্যাচটা খেলেছিল সেটা সেই ইউএসের ডালাসে টি-20 বিশ্বকাপে, এবং বাংলাদেশ কিন্তু সেখানে জিতেছিল। আপাতত বাংলাদেশ দলের জন্য এটাই সবচেয়ে ভালো সুখস্মৃতি বা আত্মবিশ্বাসের কারণ হতে পারে এই ম্যাচের আগে। নাহিয়ান বিন জসিম, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা। ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসা ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পরিবার। শুধু তাই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসুস্থ মাকে দেখতে গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঋতুপর্ণার মায়ের অসুস্থতার খবর সবার আগে প্রচার করে ৭১-এর খেলাযোগ। রাঙামাটি প্রতিনিধি উসিংসা রাখাইনের পাঠানো তথ্য ও ছবিতে অনুবাপী রিপোর্ট। বৃষ্টি ভেজা পাহাড়ি পথ বয়ে ঋতুপর্ণার মায়ের খোঁজ খবর নিতে দুর্গম পাহাড়ে ছুটে গেল বিএনপি পরিবার। বুধবার দুপুরে রাঙামাটির নানিয়াতচরে পৌঁছান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফুলের গল্প বলে সবাই, সুবাসের ভাগিদারও অনেকেই, কিন্তু ফুল ফোটায় যে গাছ, তার ভেতরের গভীর ক্ষতের খবর রাখে কি কেউ? এই প্রশ্নের উত্তর মেলা ভার। তবুও প্রশ্ন, খবর রাখলেও কতটা জানা যায় তার। ফুটবলের গোল্ডেন গার্ল ঋতুপর্ণা, তার পায়ের ছোঁয়ায় সব যেন হয়ে যায় সোনা। তার জোড়া গোলেই এশিয়ান কাপে জায়গা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কৃতিত্বের এই গল্পের বিপরীতে আছে এক বেদনা অতল। বছর ১.৫ বছর হবে অসুখ, মায়ের জন্য চিকিৎসা করতে পারতেছি না। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়ছেন ঋতুপর্ণার মা। ঋতুপর্ণার গোলের খবর জানে সবাই, তবে তার মায়ের এই লড়াইয়ের গল্প এতদিন ছিল না কোনো খবরে। ঋতুপর্ণাদের 4 বোনের একটা মাত্র ভাই। ৭১ খেলাযোগ সেই খবর সামনে আনতেই আলোড়ন ওঠে। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশেই বিএনপি পরিবারের পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছুটে যান ঋতুপর্ণা চাকমার বাড়িতে। আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজ সেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না।
কেবল খোঁজ খবর নয়, সাধ্যমতো সহায়তাও করেছে বিএনপি পরিবার। ঋতুপর্ণার মা ভুজিপতি চাকমার হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা, সেই সাথে চিকিৎসা ব্যয়ও বহন করার আশ্বাসও দেওয়া হয়েছে। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাংবাদিক একজন, মন্ত্রী একজন, একজন মরে হত্যা নেই, একজন মরে মুয়াম কম বই বিয়মিনে দানা মুয়াম কম ভাঙর। বিএনপির এমন এগিয়ে আসায় ভরসা পাচ্ছেন ঋতুপর্ণারা। তীব্র গরমের দিনে টিনের চাল ভেজানো বৃষ্টি যেমন প্রশান্তি দেয়, বিএনপির এই উদ্যোগ এনে দিয়েছে তেমন স্বস্তি। অর্ণব বাপি, ৭১। এশিয়ান কাপে কোয়ালিফাই করে দম ফেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা। শুক্রবার থেকে লড়বে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে। বিকেলে আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল দিয়েছে কোচ পিটার বাটলার। দলের বেশিরভাগেরই অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলের হয়ে খেলার। এরই মধ্যে রাজধানীর একটি হোটেলে ক্যাম্পে যোগ দিয়েছে ফুটবলাররা। গেল আসরের যুগ্ম চ্যাম্পিয়নদের এবারও চোখ শিরোপায়, সে লক্ষ্যে শুক্রবার কিংস অ্যারেনায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কোচ, ক্যাপ্টেন সহ নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অধিনায়ক আফিদা জানিয়েছেন দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশন তাদের সামনে। এদিকে এবারের আসরে অংশ নিচ্ছে না আরেক চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মেয়েদের বয়সভিত্তিক সাফে অংশ নেওয়া বাকি 3 দল শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। টুর্নামেন্টের পর্দা নামবে 21 জুলাই। যে 2023-এ হচ্ছে আন্ডার-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ, আমরা চাইবো এই ধারাবাহিকতা বজায় রাখার। এখানে আমাদের প্রতিপক্ষ থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। 3টি টিমে স্ট্রং টিম, কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখবো না, সবাই এখন ভালো খেলে। আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ উইন করার, যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করব। দলকে বাঁচাতে হলুদ কার্ডও দেখেছিলেন সমিত সোম, কিন্তু শেষ রক্ষা হলো না। ক্যানাডিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভ্যাঙ্কুভারের বিপক্ষে তার ক্লাব ক্যাভালরি এফসি হেরেছে টাইব্রেকারে। পরাজিত দলের হলেও দারুণ পারফরমেন্সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলার কান্ডারি। পুরো 90 মিনিট মাঠে ছিলেন সমিত। পাস অ্যাকুরেসি ছিল 85%, শট অন টার্গেট না থাকলেও শতভাগ সাকসেসফুল ড্রিবল অ্যাটেম্প্ট ছিল তার। ম্যাচের নির্ধারিত 90 মিনিট 1-1 সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচটা তার আগেই অবশ্য হেরে যেতে পারত ক্যাভালরি। 23 মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল ভ্যাঙ্কুভার, তবে তাদের এক আত্মঘাতী গোলে সমতায় ফেরে সমিতের দল। টাইব্রেকারে 5-4 ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভ্যাঙ্কুভার। ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফাইনালে চেলসির প্রতিপক্ষ হবে কে জানা যাবে রাতেই। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়াইটা সেয়ানে রিয়াল মাদ্রিদ মোকাবেলা করবে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল হোল্ডার প্যারিস সেন্ট জার্মেইয়ের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। খালিদ জামিলের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফুটবল মাঠে গরমে অতিষ্ঠ সবাই। চেলসি ফ্লুমিনেন্স ম্যাচে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছিল। দ্বিতীয় সেমিফাইনালেও আবহাওয়া হবে তেমনটাই, সেই সাথে হিউমিডিটি 54%। খেলোয়াড়দের তো বটেই, ওপেন গ্যালারির দর্শকদেরও ত্রাহি মধুসূদন অবস্থা। এই আবহাওয়াতেই আসরের এখন পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামছে দুই ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি আর রিয়াল মাদ্রিদ। পিএসজি কোচ লুইস এনরিকে বলছেন আবহাওয়ার সাথে তারা মানিয়ে নেয়ার চেষ্টা করছেন, খানিকটা পেরেছেনও। এই লড়াইয়ে পিএসজির বড় পুঁজি চ্যাম্পিয়ন্স লিগ জয় থেকে পাওয়া কনফিডেন্স। ওরা যখন শিরোপাটা জিতল, এমবাপে, হেটার আর প্যারিস লাভারদের আর পাইকে। ফরাসি তারকাকে এক হাত নিয়েছে সবাই, বয়ে গেছে ট্রলের বন্যা। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান বলেই প্যারিস ছেড়ে মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এমবাপে, আর তার দল ছেড়ে যাওয়ার পরেই কিনা ইউসিএল ট্রফি ঘরে তোলে লিগ 1 জায়ান্টরা। তার মানে কি এমবাপে ছাড়াই গড়ে তোলা দলটা বেটার? সেমিফাইনাল ম্যাচের আগে সেই প্রশ্নটাই করা হয়েছিল প্যারিসিয়ান কোচ লুইস এনরিকেকে। সেই তর্কে মোটেও যোগ দেননি স্প্যানিশ মাস্টারমাইন্ড। বলছেন এমবাপে ইস্যু পিএসজির জন্য এখন অতীত, আর তিনি অতীত নয়, ভাবেন ভবিষ্যতের কথা। পিএসজির জন্য এখন নিকট ভবিষ্যৎ ক্লাব ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, যেখানে ওই এমবাপের দল রিয়াল মাদ্রিদের সাথে লড়াই। এনরিকে স্বীকার করছেন বিশ্বের সফলতম ক্লাবটার বিপক্ষে খেলতে পারা অবশ্যই এক্সট্রা মোটিভেশন। এমন ভাইটাল ম্যাচ খেলতে পারা মানে নিজেদের কাজটা এতদিন পর্যন্ত তারা ঠিকঠাক করতে পেরেছে। গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসজির দুশ্চিন্তা রিয়ালের হেড কোচ জাভি আলোনসোকে নিয়ে। নতুন দায়িত্ব নেয়ায় তার দর্শন এখনো ঠিকঠাক বোঝা যাচ্ছে না বাইরে থেকে। তার উপর আবার প্রি ম্যাচ প্রেস মিটেও পাওয়া যায়নি রিয়াল বসকে। বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট ডিলে হয় রিয়ালের, যে কারণে প্রেস মিটটা করা যায়নি ঠিকঠাক। পিএসজি ছেড়ে আসার পর এই প্রথম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে নামতে চলেছেন এমবাপে, তাই স্পটলাইটটা থাকবেই তার উপর। শক্তিমত্তা আর অভিজ্ঞতা মিলিয়ে ম্যাচটা রিয়ালের দিকেই ঝুঁকে আছে কিছুটা, তবে শেষ 5 দেখায় লস ব্ল্যাঙ্কোরা জিততে পেরেছে দুটোয়, 2 হার আর 1 ড্র। খালিদ জামিল, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।